পুরো 1 বছর পর মাজিদ বলতে পারবে তারা আল ক্লাসিকো জিতছে। এবং এই ম্যাচে আমরা কথা বলবো এই ম্যাচ নিয়েই, কি আল ক্লাসিকোতে কি কি হয়েছে এবং কেন বার্সেলোনা হারলো এবং কেন মাদ্রিদ জিতলো এবং কি করলে বার্সেলোনা প্রবাবলি জিততে পারতো। সো হ্যাঁ, কথা বলা যাক। ম্যাচের মধ্যে কি হয়েছে ওইটা বলার আগেই আমাদের বলা দরকার কি আল ক্লাসিকো ইটসেলফকে নিয়ে। তো এটা নর্মাল কোনো আল ক্লাসিকো ছিল না, ঠিক আছে, এটা অনেক হাইপ ডেপ আল ক্লাসিকো ছিল। যদিও প্রত্যেকটা আল ক্লাসিকো হাইপ ডেপ হয়, বাট এই আল ক্লাসিকোটার ডিফারেন্স ছিল। কারণ এটা রিয়াল মাদ্রিদের জন্য রিভেঞ্জের মধ্যে একটা রিভেঞ্জের একটা ম্যাচ ছিল, কারণ তারা লাস্ট চারটা আল ক্লাসিকোই বার্সেলোনার কাছ থেকে হেরেছে। এবং শুধু তাই নয়, আপনার হলো লামিন ইয়ামালের স্টেটমেন্ট ছিল আপনার কি রিয়াল মাদ্রিদ হলো আপনার রেফারির সঙ্গে করে ফেভারের ডিসিশন দেয়, বাট আলটিমেটলি তাও কমপ্লেন করে। সো এটা আপনার হলো রিয়াল মাদ্রিদের জন্য রিভেঞ্জ ছিল লামিন ইয়ামালের উপর, যা কিনা আমরা ম্যাচের শেষে দেখি কি মারামারি বাদে এটা নিয়ে কি কারবাল যখন আমরা লামিন ইয়ামালকে বলতে আসে কি তুমি কথা বেশি বলো, আলটিমেটলি মারামারি হয়। দুটো দলের যদি কথা বলি, রিয়াল মাদ্রিদ আগের রিয়াল মাদ্রিদ না। গত সিজন রিয়াল মাদ্রিদের মধ্যে অনেক প্রবলেম ছিল, এবং যদি আপনি খেলা দিকে থাকেন রিয়াল মাদ্রিদ প্রত্যেকটা জিনিস সর্ট আউট করছে। আপনার গত সিজনে আপনার ম্যানেজারকে নিয়ে একটু সমস্যা ছিল, কার্লো আনচেলত্তির ট্যাকটিক্স নিয়ে একটু সমস্যা ছিল, পুরো কোচকেই চেঞ্জ করছে। আমাদের হলো আপনার তাদের ডিফেন্সে প্লেয়ার ছিল না, কারারেস ছিল না লেফট ব্যাকের মধ্যে, লেফট ব্যাকে তাদের মেন্ডি ছিল, মেন্ডি তো ভালো পারফর্ম করছিল না। আলটিমেটলি কি করে কারারেসকে আনে, আর যা কিনা বলবো তার জন্য টপ সাইনিং ছিল এই সিজনের। ডিফেন্সে তাদের কাছে ভালো ভালো প্লেয়ার ছিল না। আপনার আসানসিও তো গত বছর ছিল, বাট সেরকম পারফর্ম করছিল না। কাকে আনে? ডি নিউজনকে আনে। রাইট ব্যাকে কারভাল থাকছে, ভেলভার্ডে তো খেলেই, ট্রেন্ডকে এডিশন আনছে। এবং এক কথায় রিয়াল মাদ্রিদ বর্তমানে অনেক ভালো একটা ফুল একটা স্কোয়াড নিয়ে আসছে। কিন্তু অন্যদিকে যদি বার্সেলোনাকে দেখেন, যদিও তারা লাস্ট সিজন অনেক ভালো পারফর্ম করছে, কিন্তু এই সিজনে এই ম্যাচের আগে স্পেশালি তাদের মেন প্লেয়ারই গায়েব। রাফিনিয়াকে আমরা এই ম্যাচে প্রচুর মিস করছি, কারণ রাফিনিয়া যে ডাইরেক্টনেস দেয়, বার্সেলোনার তেমন কোনো প্লেয়ার ডাইরেক্টনেস দেয় না। র্যাশফোর্ড খারাপ খেলে নাই, র্যাশফোর্ডও ভালো প্লেয়ার, বাট আলটিমেটলি র্যাশফোর্ড রাফিনিয়ার মতো ডাইরেক্ট প্লেয়ার না। যখন র্যাশফোর্ড বল পাবে, সে আপনার হলো একটু শো বোটিং করার চেষ্টা করে এবং বল আপনার হলো হয়তো ব্যাকপাস করে দেয় না, একটু রান নেওয়ার পরে বল লুজ করে। বাট রাফিনিয়া ওইভাবে না, রাফিনিয়াকে যদি বল দেন তার এক নজর থাকে গোলের দিকে, এবং সে আলটিমেটলি সে গোল পোস্ট পর্যন্ত যাবেই। আমরা লাস্ট সিজন রাফিনের কাছ থেকে আমরা এরকম পারফরমেন্স দেখছিলাম, আল ক্লাসিকোতে বলেন, বেনফিকার ম্যাচে বলেন, অন্যান্য সব ম্যাচে বলেন, বায়ার্ন ম্যাচেও বলেন। বাট র্যাশফোর্ডের কাছে আমরা কিছু এক্সপেক্ট করতে পারবেন না। লেভানডস্কি এই ম্যাচে ছিল না, কারণ সে ইনজার্ড, আর তার কারণে আমরা খেলেছিলাম ফেরান টোরেসকে। আর সত্যি কথা বলতে ভাই ফেরান টোরেস থেকে মানে হয়ে গেছি, বোর হয়ে গেছি ভাই। আমি ফেরান টোরেসকে দেখতে চাই না, সেল করে দেবো ভাই। মানে ফেরান টোরেস স্টার্ট করার মতো প্লেয়ারই না। কিরকম প্লেয়ার, একটা প্লেয়ার আপনারা দলে একটা প্লেয়ার ফেলাচ্ছেন যার কিনা টাঁচই এত খারাপ, যে কিনা আপনার হলো ইন্টেলিজেন্ট ভাবে রান মেক করতে পারে না। আর এখানেই আপনার লেভানডস্কি লাগতো, কারণ লেভানডস্কি যদিও তার মধ্যে পেস নেই, বাট সে স্টিল অনেক ভালো একটা স্ট্রাইকার। সো সে যদি গোল নাও করে, সে এমনভাবে প্লেয়ারকে আপনার তার দিকে অ্যাট্রাক্ট করবে যাতে আপনার অন্যজনের জন্য প্লেয়ার মানে ফাঁকা হয়ে যায়। এবং যদি লাস্ট সিজন দেখেন, এই সিজন কয়েকটা ম্যাচে লেভানডস্কি এভাবে কিন্তু অনেক রকম চান্স ক্রিয়েট করে দিয়েছিল, কি সে ড্রপ করে আপনার উইঙ্গারের জন্য বল বের করে দেয়। বাট ফেরান্টোসের মধ্যে ওটার কিছুই নেই। আর ফিনিশিং এর যদি কথা বলেন, নাউজুবিল্লাহ, আপনার ফেরান্টোস তো ফিনিশিং আরো খারাপ। এই ম্যাচে শুধু রিয়াল মাদ্রিদ না, বার্সেলোনা অনেক কটা চান্স পেয়েছিল, বাট ফিনিশ করতে পারেনি কেন? কারণ ক্লিনিক্যালনেস নাই। আর আমি কিন্তু প্রত্যেক ভিডিওতে বার্সেলোনার এই কথা আমি চিল্লাই বলছি কি যদি আমাদের ক্লিনিক্যালনেস না থাকে আমরা ডেড হয়ে যাব। রিয়াল মাদ্রিদ আপনি ম্যাচ তো তখনই হেরে গেছিলাম, মূল কথা ম্যাচ তো তখনই হেরে গেছিলাম যখন আমরা দেখছি কি নাম্বার 9 রিয়াল মাদ্রিদের এমবাপ্পে এবং আমাদের নাম্বার 9 ফেরান টোরেস। এমবাপ্পে যে কিনা আপনার হেয়ার এন্ড দেয়ার গোল করে, ঠিক আছে, বল দিবেন কোনোভাবে গোল করে দেবে, মানে জাস্ট বল পাওয়া লাগবে। এই ম্যাচেও আমরা দেখি প্রথম গোলটা খুবই সুন্দর একটা গোল ছিল, যেখানে আমার ডিফেন্সের মিস্টেক ছিল। আলটিমেটলি এমবাপ্পের পায়ে বল রাখে এবং এমবাপ্পে জাস্ট আপনার হলো সোয়ারেজের মতো এইভাবে একটা বল দিয়ে দেয়, আর সেটা কিনা আপনার ডাইরেক্ট গোল পোস্টে লাগে, মানে আপনার হলো গোলে ঢুকে যায়, বাট আলটিমেটলি অফসাইড হয়। এবং এরকম অনেক চান্স আসে কি এমবাপ্পে বেলিংহাম গোল করে, বাট আলটিমেটলি অফসাইড হয়ে যায়। আর আপনি রিয়াল মাদ্রিদের ডিফেন্স দেখেন, তারা মানে লাস্ট সিজনের যে ডিফেন্স ছিল তাকে এত লেভেল ইমপ্রুভ করছে। আপনি পুরো ম্যাচে যদি দেখেন, স্পেশালি সেকেন্ড হাফে যখন রিয়াল মাদ্রিদ মরলে আপনার ডিফেন্সের দিকে ফোকাস করে, তাদের ডিফেন্স করা দেখবেন কি তারা কত ভালো ডিফেন্স করছিল। তারা 5-3-2 ডিফেন্স করছিল, এভাবে ডিফেন্স করছিল, কারণ তখন বার্সেলোনার কাছে বল, কারণ তারা তখন ওইভাবে রিস্ক নিতে চাচ্ছিল না উপরে খেলে। বাট আলটিমেটলি রিয়াল মাদ্রিদ কি করে, খুব ভালো ডিফেন্স করে। তাদের আপনার হলো এমন ডিফেন্স করে না কি গোলকিপার বল সেভ করে যাচ্ছে। তারা ডিফেন্স করে আপনার হলো ম্যান মার্কিং করে, পজিশন হোল্ড করে, লাইন একটা বিল্ড করে, যা কিনা বার্সার মধ্যে তো নেই। বার্সার তো মানে ডিফেন্স লাইনই বলতে কিছু নেই, এ পিলার এখানে ডিফেন্স। এখানে একটা বড় একটা ডিফারেন্স কি দূরে দলের ডিফেন্সের মধ্যে হাজার মানে আকাশ পাতাল তফাৎ।
এই ম্যাচে ভিনিসিয়াসও খারাপ খেলি নাই, ভিনিসিয়াস অনেক ভালো খেলছে, ঠিক আছে। লাস্ট সিজন যে 2x 8x এর কাজ ম্যাচ চলছিল, এখন সে আস্তে আস্তে নিজের ফর্মটা ফিরে পেয়েছে। সে পুরো ম্যাচে একটা ব্যাঙ্গার পারফরমেন্স দিচ্ছিল, বাট আলটিমেটলি আপনি দেখবেন সে রেগেও যায় যখন আপনার হলো তাকে সাব আউট করে দেয় সাবি আলonso। হ্যাঁ, এটা মানে নর্মাল একটা জিনিস, কারণ আল ক্লাসিকোতে ভাই আপনি যদি ভালো খেলেন আপনি সাবেন না উঠছে, বাট আলটিমেটলি সে উঠে যায়। অ্যান্ড অন্যদিকে যদি আপনি দেখেন বার্সেলোনার প্লেয়ার যাকে আমি কথা বলিনি, সেটা হচ্ছে লামিন ইয়ামাল। লামিন ইয়ামাল এই ম্যাচে ফার্স্ট হাফে পুরো ম্যাচ গায়েব ছিল। লামিন ইয়ামালকে আমি কিচ্ছু দেখি না, জাস্ট প্রথমে একটা আপনার ফিনিশ শট নিয়ে বাদে, ফিনিশ শট বাদে পুরো ফার্স্ট হাফে লামিন ইয়ামাল ছিল না। সেকেন্ড হাফে সে আস্তে আস্তে গ্রো করে, বাট তার কন্ট্রিবিউশন জিরো। তার যখন সে একটু ট্রাইও করে তখন অলরেডি আমরা অনেক লেট, ঠিক আছে, আমরা অনেক লেট। আপনি দেখেন জিনিসটা কি, লামিন ইয়ামালকে না এই জিনিসটাকে বাদ দেওয়া লাগবে। অনলাইনে সোশ্যাল মিডিয়ায় গিয়ে সে যদি বলে আমি এরকম করব পডকাস্টে যদি কোনো টিমের সম্পর্কে এভাবে করে বলে আসে, জিনিসটা তো ভালো না। যদি আপনি বলতে হয় আপনি অন দ্য পিচ পারফর্ম করবেন, রাইট? কিন্তু অন দ্য পিচ লামিন ইয়ামাল এরকম পারফর্ম করে না। আপনি যদি দেখেন স্ট্যাট অনুযায়ী আপনার পর্তুগালের এগেনস্টে, পিএসজির এগেনস্টে এবং রিয়াল মাদ্রিদের এগেনস্টে 3 জায়গাতেই আপনার হলো 3 ম্যাচের আগেই লামিন ইয়ামাল অনলাইনে পোস্ট করেছিল কি এবার আমার সময়, রিমেম্বার দ্য ম্যাচ, অলওয়েজ বর্ন ফর দিস। বাট আলটিমেটলি ওই 3টা ম্যাচেই সে বর্ন ফর নাথিং হয়ে যায়, কোনো গোল নাই, কোনো অ্যাসিস্ট নাই, কিছুই নাই, তেমন কোনো ভালো পারফর্মও না। আর এই ম্যাচে তো লামিন ইয়ামালের ইন্ডিভিজুয়ালি অত ভালো পারফর্ম আসি নাই, কারণ লামিন ইয়ামালকে আমরা লাস্ট সিজন যে স্ট্যান্ডার্ড দিয়েছি তার স্ট্যান্ডার্ড যদি এই বরাবর হয়, পারফর্ম সে করছে এই বরাবর। সো যদিও এই বরাবর খারাপ না, বাট লামিন ইয়ামালের অনুযায়ী এটা অনেক খারাপ। এবার কথা বলি মাদ্রিদ এই ম্যাচটা মূলত জিতলো কেন, সেটা হচ্ছে মিডফিল্ডের ব্যাটেলের কারণে। কারণ যদি আপনারা আমার ভিডিও দেখে থাকেন, আমি বলেছিলাম কি আপনার বার্সেলোনা এই ম্যাচটা একভাবে জিততে পারবে, সেটি হচ্ছে মিডফিল্ডের কারণে। কারণ আমাদের কাছে মিডফিল্ডে ওই প্লেয়ার আছে যারা কিনা আপনার বল উইন করতে পারে এবং বল ডিস্ট্রিবিউট করার মতো প্লেয়ার আছে, ডিয়ং আছে, পেড্রি আছে, ফার্মিন আছে, এবং তাদের পার্টনারশিপ আমাদের কাছে এই ম্যাচটা জিতে দিতে পারবে। বাট জাবি আলোনসো কি করে, জাবি আলোনসো আমার ভিডিওটা পুরো দেখে, স্কিপ ছাড়া পুরো ভিডিও দেখে, এবং আলটিমেটলি সে ডিসাইড করে কি হ্যাঁ এর কথাটা ঠিক আছে, সো আমি 3টা ম্যান মিডফিল্ড খেলাতে পারবো না, আলটিমেটলি খেলাবো কাকে, আমি মানে 4টা মিডফিল্ড কেন খেলাই দেবো না, 4টা প্লেয়ারকে আমি একবারে খেলাই দেবো। আমাদের কাছে চুয়ামেনি আছে, আমাদের কাছে চুয়ামেনি আছে, আমাদের কাছে কামাভিঙ্গা আছে, আমাদের কাছে বেলিংগাম আছে, আমাদের কাছে আর্দা গুলার আছে। এখন আমি কাকে খেলাবো? এখন আমি কামাভিঙ্গা খেলাবো, চুয়ামেনি খেলাবো, এখন বেলিংগাম না আর্দা গুলার খেলাবো? কেননা 4টাকেই খেলাই দিই। যেহেতু আমরা ম্যাচ খেলি অলওয়েজ একটা, সব সময় সব ফুটবলারই কি করে, একটা এক্সট্রা ম্যান আনে ডিফেন্স থেকে বা অ্যাটাক থেকে। সো আমরা যদি স্টেডি 4টা ম্যানে করি, আমরা বার্সেলোনা 2টা মিডফিল্ড প্লেয়ার দিয়ে কি করবে? সো ওই জিনিসটাই হয় কি মাদ্রিদ মিডফিল্ডে এত আউট নাম্বার ছিল কি বার্সেলোনা আপনার মিডফিল্ডে কিছু করতে পারছিল না। যদিও বার্সেলোনা যে কয়টা চান্স ক্রিয়েট করে আপনি দেখবেন হয়তো রাশফোর্ডের উইং থেকেই ম্যাক্সিমাম চান্স ক্রিয়েট হয়েছে, কারণ সেন্টারে আমরা বল পরিসের মতো অবস্থা নেই, কারণ তারা মিডফিল্ড একদম ভরে রেখেছে প্লেয়ার দিয়ে। বলতে পারেন কিছু কিছু পর্যায়ে তারা 7 ম্যানে মিডফিল্ড ছিল। মেন 4টা যে প্লেয়ারের কথা বললাম তারা তো ছিলই, আপনার ভিনিসিয়াসও লেফটেই ছিল, আপনার ডিফেন্স থেকে আপনার কারভালো আপনার ইনভার্ট করে চলে আসছিল মিডফিল্ডে, 7 ম্যানের মিডফিল্ড হয়ে আসছিল তাদের। আর এখানে বার্সেলোনা ল্যাক করেছে, কারণ বার্সেলোনার কাছে ওই রকম ড্রপ করার মতো প্লেয়ার নেই। ফার্মিন থাকবে, ডিয়ং থাকবে, পেড্রি থাকবে। আর আমি বলবো এই ম্যাচে যদি বার্সেলোনার মতো 3টা প্লেয়ারই খেলার মতো ছিল, যারা মানে আলটিমেটলি বলেন জিতার জন্য অনেক ট্রাই করেছিল কি ইজ্জত ধরে রাখার, সেটা হচ্ছে পেড্রি, ডিয়ং এবং শেজনি। ফার্মিন লোপেজও কিছু কিছু অবস্থায় ছিল, বাট মোস্ট অফ দ্য টাইম গোল বাদে সে অলমোস্ট গায়েবই ছিল। আরেকটা কারণে যে কারণে বার্সেলোনা হারছে সেটা হচ্ছে বার্সেলোনা প্রেসিং। লাস্ট সিজন বার্সেলোনা প্রেসিং দেখবেন কত ভালো প্রেসিং ছিল, রাফিনিয়া ছিল যারা কিনা প্রেস করতো, বাট এই বছর আপনি ওইরকম প্রেস করবেন দেখছেন না। আপনার লামিন ইয়ামাল প্রেস করে না, র্যাশফোর্ড ইন্টেন্সিটি শো করেন আপনার ম্যাচের মধ্যে। অন্যদিকে মাদ্রিদ দেখেন, মাদ্রিদ জানতো কি বার্সেলোনা আপনার হলো বর্তমানে তাদের কাছে প্লেয়ার নেই, তাদের কাছে যদি বলটা ডিস্ট্রিবিউট করতে হয় একটু তাদের সমস্যা হবে। সো মাদ্রিদ কি করে, প্রচুর লেভেলে প্রেস করে। আমি বার্সেলোনার প্রেস দেখবেন এত ভালো প্রেস করে তারা, আর ওই প্রেসের কারণে আমরা হলো অনেক অনেক প্রেসারে থাকে, যে কারণে আমরা গোল কনসিড আমরা হলো মানে সেভাবে চান্স ক্রিয়েট করতে পারি না, এবং মিডফিল্ড থেকে আমরা মানে কিছু করতেই পারি না। সেটা হচ্ছে আমাদের প্রেসিংটা অনেক খারাপ ছিল, এবং মাদ্রিদের প্রেসিং অনেক ভালো ছিল। মাদ্রিদের এই ম্যাচ শুধু অন দ্য ফিল্ড পারফরমেন্সই ভালো ছিল না, তাদের অফ দ্য ফিল্ড অর্থাৎ টিম ম্যানেজমেন্ট অনেক বেটার ছিল, কারণ জাবি আলোনসো খুবই পারফেক্ট সময়ে পারফেক্ট লেভেলে আপনার সাবস্টিটিউশন করেছে। ভিনিসিয়াসকে তুলে দেয়, যেটা কিনা অন ফার্স্ট আই আপনার কাছে মনে হবে কি ভিনিসিয়াস কেন তুলছে, ভালোই তো খেলছে, বাট আপনি যদি দেখেন ভিনিসিয়াস এক বছর টায়ার্ড হয়ে গেছিল। আর যদি জানে কি বার্সেলোনার কাছে যদি একটু সময় চলে আসে, বার্সেলোনা যদি গেমের মধ্যে একটু চলে আসে তখন সমস্যা হবে। তো জাবি আলোনসো কি করে, যেহেতু ভিনিসিয়াস অনেকক্ষণ ধরে খেলছে, রদ্রিগো দিয়ে একটা ফ্রেশ লেগ হিসাবে, যাতে আপনার হলো প্রেস করতে পারে এবং একটা ইন্টেন্সিটি থাকে গেমের মধ্যে। এক পথে আপনি এমবাপ্পেকে তুলে দেয়, কারণ ফ্রেশ লেগের প্রয়োজন। এবং এবং ইন্ডিভিজুয়ালি মাদ্রিদের প্লেয়ারের তো পারফরমেন্স অনেক ভালো, মানে টপ ক্লাস পারফরমেন্স ছিল। সো আমরা মূলত এই কারণেই ম্যাচগুলো হেরে গেছি, ঠিক আছে।
আর হান্সি ফ্লিককে যদি বলি, হান্সি ফ্লিক মানে কি করবে ম্যান, আমাদের কাছে মেন আমাদের প্লেয়ার নেই। রাফিনিয়াকে তো আমি বিরাট মিস করেছি, লিভারডসকে মিস করেছি, কিন্তু যে জিনিসটা ফিক্স করা লাগবে সেটা হচ্ছে আপনার বার্সেলোনার বোর্ডকে। এই ম্যাচটা অনেক পারফেক্ট একটা ম্যাচ ছিল কি আমাদের বলে দেওয়ার জন্য কি ভাই বার্সেলোনার এখন বর্তমানে বেস্ট স্কোয়াড নাই, বার্সেলোনার খুবই ইমার্জেন্সি স্ট্রাইকার প্লেয়ার লাগবে। আপনি ফেরান টরেসের উপর আপনি একটা সিজন রিজাই করতে পারবেন না। আলভারেজের নিড ক্লিয়ারলি বলে দেয় কি এই বার্সেলোনায় আলভারেজের নিডটা কত, আমাদের ডিফেন্সের একটা নিড কত। আপনি ইনিগোকে হুদাই যেতে দেবেন কিন্তু আপনি কোনো প্লেয়ার আনবেন না, এই জিনিসটা তো হয় না। আর আমরা সাফারি করছি এই সিজন, মূল কারণে সাফার করছি সেটা হচ্ছে আমাদের কাছে ইনিগো নেই। কি ইনিগো নেই, ফলে আমাদের ডিফেন্সের যে পার্টনারশিপ নেই। আর এই জিনিসকে আমাদের হলো বার্সেলোনাকে ফিক্স করা লাগবে, ঠিক আছে? নেক্সট সিজন অথবা উইন্টারে কোনো না কোনোভাবে ম্যানেজ করে আমাদের হলো কিছু কিছু প্লেয়ার আনা লাগবে, কারণ আমাদের বেঞ্চের ডেপথ অনেক খারাপ। কারণ আপনি মাদ্রিদের বেঞ্চ দেখুন, মাদ্রিদের বেঞ্চে কারা কারা আছে এবং বার্সেলোনার বেঞ্চে কারা আছে, ইয়াংস্টার ড্রো, তারপর হলো ফার্নান্ডেজ আছে, টনি ফার্নান্ডেজ আছে, এরা সেমন খেলেও নাই। টনি ফার্নান্ডেজ মনে হয় একটা ম্যাচও ঠিকঠাক খেলে নাই। আপনার আপনার হলো ড্র আছে, মাত্র কয়েকটা ম্যাচ খেলেছে। তাকে যদি আপনি আল ক্লাসিকো ম্যাচের মধ্যে খেলা স্টার্ট দেন বা সাবও করান, অত কি ভালো হবে? আলটিমেটলি হবে না। সো আমার কাছে বেঞ্চ ডেপথ লাগবে। সো নেক্সট কি? নেক্সট কিছুই না, এখন মাদ্রিদ আপনার লা লিগায় 5 পয়েন্ট আপে আছে এবং নেক্সট একটা জিনিসই সেটা হচ্ছে বার্সেলোনাকে আপনার হলো আরো ইমপ্রুভ করা লাগবে। আর ভালো বিষয়, এখন আমরা চ্যাম্পিয়ন্স লিগে কোনো বড় দলের সাথে ওরকম আমাদের এবারকার লিগ ফেজ নেই। খালি চেলসি আছে মনে হয় আর রিমেনিং বড় একটা টিম, আর্সেনাল মতো টিম নেই, আপনার পিএসজির মতো টিম নেই। নাহলে তো আই ডোন্ট থিঙ্ক আমরা টপ 8 ফিনিশও করতে পারতাম। বাট হ্যাঁ, আবার দেখা হবে পরের ভিডিওতে। আশা করি বার্সেলোনা আস্তে আস্তে ইমপ্রুভ করবে। দেখা যাক নেক্সট আল ক্লাসিকো কি হয়। বাট হ্যাঁ, আজকের মতো এই পর্যন্তই। বাই।